তড়িতের পরের অধ্যায় যেটাকে আমরা বলি শুরু থেকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুদ রানা, সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান, বড় বিহানালী উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদের দশম শ্রেণী পদার্থবিজ্ঞানের ক্লাসে একাদশ অধ্যায়ে তোমাদের সবাইকে স্বাগত। একাদশ অধ্যায় মানেই তোমরা বুঝতে পারছো স্থির তড়িতের পরের অধ্যায় অর্থাৎ চলবিদ্যুৎ। তার মানে কি আজকে আমাদের যে অধ্যায় আমরা আলোচনা করব সেটা হবে কি আমাদের চলবিদ্যুৎ। তাহলে আমরা প্রথমেই দেখি অধ্যায়টার নাম কি, চলবিদ্যুৎ। চলবিদ্যুৎ। আজকে যে টপিকসটা আমি আলোচনা করব তা আমি তোমাদের প্রথমেই জানিয়ে দিই। সেটা হলো চলবিদ্যুৎ, বিদ্যুৎ প্রবাহ ও বিদ্যুৎ প্রবাহের দিক, গাণিতিক সমস্যা ও সমাধান, বিভব এবং ওমের সূত্র, কিভাবে ওমের সূত্র প্রয়োগ করে গাণিতিক সমস্যা সমাধান করতে হয় সেটা, এবং তড়িৎ চালক শক্তি। তো চলো আমরা প্রথমে চলবিদ্যুৎ নিয়ে আলোচনা করি। চলবিদ্যুৎ 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 বলতে মূলত বোঝানো হয় দুটি ভিন্ন বিভবের বস্তুকে যদি একটা পরিবাহী বা পরিবাহক তার দ্বারা যুক্ত করে দেওয়া হয়, তাহলে নিম্ন বিভবের বস্তু থেকে উচ্চ বিভবের বস্তুতে ইলেকট্রনের প্রবাহ চলে। ততক্ষণ পর্যন্ত এই প্রবাহ চলে যতক্ষণ না এদের দুইজনের মধ্যকার উভয়ের বিভব পার্থক্যের মান শূন্য হয়। যদি কোনোভাবে এই ব্যবস্থাটাকে কন্টিনিউয়াসলি অর্থাৎ নিরবিচ্ছিন্নভাবে চালনা করা যায়, তাহলে দেখা যায় যে নিম্ন বিভব থেকে ইলেকট্রনগুলো উচ্চ বিভবে অথবা ঋণাত্মক পাত থেকে ধনাত্মক পাতের দিকে ইলেকট্রনের প্রবাহ চলে। আর এই ইলেকট্রনের প্রবাহটাই হলো কি চলবিদ্যুৎ। তাহলে আমরা যদি এটা একটা উচ্চ বিভবের বস্তু এ বিবেচনা করি, একটি উচ্চ বিভবের বস্তু এ আর একটি নিম্ন বিভবের বস্তু বি যদি আমরা কল্পনা করি, তাহলে আমরা এখানে যদি দেখি এ ইজ গ্রেটার দেন বি হয়, অর্থাৎ এ বস্তুর বিভব বেশি, বি বস্তুর বিভবটা কম। তাহলে আমরা দেখব যদি এখানে কোনো পরিবাহী তার দিয়ে যুক্ত করে দেওয়া হয়, তাহলে এই উচ্চ বিভব অর্থাৎ এখান থেকে এ উচ্চ বিভবের বস্তু থেকে চার্জ বি বস্তুতে প্রবাহিত হবে, অর্থাৎ ইলেকট্রনগুলো নিম্ন বিভবের বস্তু থেকে উচ্চ বিভবের বস্তুতে আসবে। তাহলে এইটাকে আমরা এইরকম করে যদি দেখি, এ বস্তুটা এবং বি বস্তুটা চার্জের প্রবাহ যদি আমরা দেখি, তাহলে এইরকম আমরা পাবো যে উভয়ে এই অবস্থাটা সমান হয়ে যাবে। যখন সমান হবে তখন এদের মধ্যে আর তড়িৎ প্রবাহ চলবে না। তো আশা করি তোমরা চলবিদ্যুৎটা কি বুঝতে পেরেছো। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বিদ্যুৎ প্রবাহ। আসলে বিদ্যুৎ প্রবাহটা কি? বিদ্যুৎ প্রবাহ, আসলে বিদ্যুৎ প্রবাহ বলতে বোঝানো হয় কোনো পরিবাহকের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয়, তাকে বিদ্যুৎ প্রবাহ বলে। বিদ্যুৎ প্রবাহ বলে। একে আই দ্বারা প্রকাশ করা হয়, একে আই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে তোমরা সংজ্ঞাটাই বুঝতে পারলে যে বলা হচ্ছে কোনো পরিবাহকের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে বিদ্যুৎ প্রবাহ বলে, একে আই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে যদি এরকম আমরা ধরে নিই, অর্থাৎ ধরা যাক টি সময়ে
কোনো পরিবাহকের মধ্য দিয়ে কিউ কুলম্ব আধান প্রবাহিত হয়। কুলম্ব আধান প্রবাহিত হয় তাহলে একক সময়ে যদি আমরা দেখি, অতএব একক সময়ে আমাদের কোনো পরিবাহকের মধ্য দিয়ে কি পরিমাণ আধান প্রবাহিত হবে, অর্থাৎ কিউ ডিভাইডেড কুলম্ব আধান আমাদের কি হবে, প্রবাহিত হবে। তাহলে তড়িৎ প্রবাহকে অতএব আমরা লিখতে পারি, দেয়ারফর আমরা লিখতে পারি I ইকুয়াল কিউ ডিভাইডেড টি, I ইকুয়াল কিউ ডিভাইডেড টি। তাহলে এখান থেকে আমরা অতি সহজে তড়িৎ প্রবাহের এককটা বের করতে পারবো। আমরা জানি যে কি চার্জের একক, অর্থাৎ চার্জের একক কি কুলম্ব, আর সময়ের একক সেকেন্ড। তাহলে আমরা জানি এখানে কি হবে, কুলম্ব সেকেন্ড ইনভার্স, অর্থাৎ এটিকে আমরা লিখতে পারি অ্যাম্পিয়ার, অর্থাৎ তড়িৎ প্রবাহের এককটা কি অ্যাম্পিয়ার। এবং এই অ্যাম্পিয়ারের সংজ্ঞাটাও আমরা অতি সহজে দিতে পারি। কিভাবে বলা হচ্ছে, শূন্য মাধ্যমে যে কোনো পরিবাহক এর বা কোনো পরিবাহী প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যদি 1 সেকেন্ড সময়ে 1 কুলম্ব আধান প্রবাহের ফলে যে তড়িৎ প্রবাহ চলে তাকে বলা হয় কি 1 অ্যাম্পিয়ার। তাহলে আমরা অ্যাম্পিয়ারের সংজ্ঞাটাও বুঝতে পারলাম। তাহলে যদি এখন তোমাদের প্রশ্ন করা হয় এরকম যে 10 অ্যাম্পিয়ার বলতে কি বুঝো, তাহলে এই প্রশ্নের উত্তরটা আমরা কিভাবে দেব। 10 অ্যাম্পিয়ার বলতে বোঝানো হয় ওই পরিবাহী, অর্থাৎ যে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ পরিবাহিত হচ্ছে সেটার বলা হচ্ছে কি ওই পরিবাহী, মানে যে কোনো প্রস্থচ্ছেদ এর মধ্য দিয়ে 1 সেকেন্ডে কত কুলম্ব, 10 কুলম্ব অ্যাম্পিয়ার, 10 কুলম্ব তড়িৎ প্রবাহিত হচ্ছে, অর্থাৎ কোনো পরিবাহীর মধ্য দিয়ে 1 সেকেন্ডে 10 কুলম্ব তড়িৎ প্রবাহিত হচ্ছে। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে এই যে বিদ্যুৎ প্রবাহ যে আমাদের হলো, আসলে বিদ্যুৎ কোন দিকে যায় আর ইলেকট্রন গুলো কোন দিকে যায় সেই বিষয়টি আমরা একটু জেনে নিই। আসলে যখন বিদ্যুৎ আবিষ্কার হয় তার 100 বছর পরে মূলত ইলেকট্রন আবিষ্কার হয়। বিদ্যুৎ প্রবাহের দিক, তো বিদ্যুৎ আবিষ্কারের 100 বছর পর কি হয় বললাম, ইলেকট্রন আবিষ্কার হয়। যখন ইলেকট্রন আবিষ্কার হয়নি তখন মনে করা হতো যে উচ্চ বিভব থেকে, অর্থাৎ ধনাত্মক পাত থেকে আধানগুলো ঋণাত্মক পাতের দিকে যায়। কিন্তু পরবর্তীতে যখন ইলেকট্রন আবিষ্কার হলো তখন দেখা গেল একটা ইলেকট্রনের ভর একটা প্রোটনের ভরের চেয়ে প্রায় 1840 ভাগের 1 ভাগ, অর্থাৎ কি প্রায় আমরা বলতে পারি 2000 গুণ কম। তার মানে কি একটা প্রোটন এত ভারী যে তাকে কেন্দ্র থেকে কোনোভাবে বিচ্ছিন্ন করা সম্ভব নয়। কিন্তু ইলেকট্রনগুলোর ভর অতি নগণ্য হওয়ার কারণে এগুলো অরবিটাল বা শেল থেকে অতি সহজেই বিচ্ছিন্ন হতে পারে। তার মানে কি এরা চলাচল করতে পারে। তাহলে যদি আমরা একটা বর্তনী বা সার্কিট বিবেচনা করি, এরকম বাল্ব, এখানে এটা ব্যাটারি, এটা সুইচ। তাহলে এখন আমাদের প্রচলিত বিদ্যুৎ প্রবাহের দিক কোন দিকে হবে? কেননা আমরা জানি ইলেকট্রনগুলো সবসময় কি করে, নিম্ন বিভব থেকে চলে। তার মানে কি ইলেকট্রনগুলো ঋণাত্মক পাত থেকে আমাদের ধনাত্মক পাতের দিকে চলবে। তার মানে আমরা বলতে পারি ইলেকট্রনগুলো চলবে কোন দিকে, অর্থাৎ আমাদের ডান দিক থেকে বাম দিকে প্রবাহিত হবে। তার মানে কি এটা হবে আমাদের ইলেকট্রন প্রবাহের দিক, এখন ইলেকট্রন যদি আমাদের ডান দিক থেকে বাম দিকে যায়
তাহলে প্রচলিত নিয়ম অনুসারে আমাদের প্রচলিত বিদ্যুৎ প্রবাহটা কোন দিকে চলবে, তার মানে কি আমাদের বাম দিক থেকে ডান দিকে চলবে প্রচলিত বিদ্যুৎ প্রবাহ, প্রচলিত বিদ্যুৎ প্রবাহ, প্রচলিত বিদ্যুৎ প্রবাহ। তার মানে কি ইলেকট্রন আমাদের যেদিকে যাবে বিদ্যুৎ তার বিপরীত দিকে যাবে। আমাদের কমন জিনিসটা মনে রাখতে হবে কি ইলেকট্রন যেদিকে যাবে বিদ্যুৎ তার বিপরীত দিকে যাবে। ইলেকট্রন যদি ডান দিক থেকে বাম দিকে যায় তাহলে বিদ্যুৎ বাম দিক থেকে ডান দিকে যাবে, আর যদি ইলেকট্রন আমাদের বাম দিক থেকে ডান দিকে যায় বিদ্যুৎ যাবে আমাদের কোন দিকে, ডান দিক থেকে বাম দিকে। তো আশা করি বিদ্যুৎ প্রবাহের দিকটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা এখন একটা গাণিতিক সমস্যার মাধ্যমে এই জিনিসটা আরো ভালো এবং স্পষ্ট করে বোঝার চেষ্টা করি। তড়িৎ কোষে দুই প্রান্তের সাথে একটি পরিবাহক তার যুক্ত করলে এর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে ডান দিক থেকে বাম দিকে 10⁷ ইলেকট্রন প্রবাহিত হচ্ছে। বর্তনীর বিদ্যুৎ প্রবাহের দিক নির্ণয় করো। এটা আমাদের গাণিতিক সমস্যা। তাহলে এইটাকে যদি আমরা একটু সমাধান করার চেষ্টা করি তাহলে আমরা এটা একটু এখানে দেখে নিই যে আমাদের এই সমস্যার সমাধানটা কিভাবে করতে পারি। আমরা এখানে দেওয়া আছে যে বিষয়টা বা যে বিষয়গুলো আমরা এখান থেকে ফাইন্ড আউট করতে পারি সেটা হলো প্রথমে ইলেকট্রনের সংখ্যা আমরা হিসাব করতে পারি। ইলেকট্রনের সংখ্যা যেটাকে আমরা নাম্বার অফ এর দ্বারা প্রকাশ করতে পারি সেটা হলো কতগুলো, 10⁻17t। এরপরে স্বাভাবিকভাবে আমাদের ইলেকট্রনের যে চার্জ বা আধান, এটা আমরা কিন্তু জানি সবাই ইলেকট্রনের আধানকে ই দ্বারা প্রকাশ করা হয়। ইলেকট্রনের আধান ই ইকুয়াল আমরা জানি 1.6 × 10⁻⁻17 কুলম্ব। এখন এইখানে আমাদের দেওয়া আছে কি আবার প্রতি সেকেন্ডের কথা বলা হয়েছে, তার মানে কি আমাদের সময়টাও এখানে দেওয়া আছে। তার মানে আমরা লিখতে পারি সময় টাইম টি ইকুয়াল কত সেকেন্ড, 1 সেকেন্ড। এখন তড়িৎ প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহ আমরা যদি বলি বিদ্যুৎ প্রবাহ I ইকুয়াল হোয়াট, তাহলে এখন এখানে আমরা সূত্রের জন্য একটা বিষয় ব্যবহার করতে পারি। এখন দেখো এইখানে কিন্তু আমাদের মোট যে চার্জের কথা সেটা বলা নেই, আমাদের মোট চার্জের সংখ্যাটা বের করে নিতে হবে। তাহলে মোট চার্জের সংখ্যা যদি আমরা বের করে নিতে চাই এই সমাধান থেকে, তাহলে এখন আমরা মোট চার্জের হিসাব করব। তাহলে ইলেকট্রনের মোট চার্জ, তাহলে মোট চার্জ আমরা Q ইকুয়াল কি লিখতে পারি, N E।
তার মানে কি এখানে আমাদের ইলেকট্রনের সংখ্যা ছিল 10⁻17 ইন্টু আর একটা ইলেকট্রনের আধান ছিল আমাদের 1.6 ইন্টু 10⁻−19 কুলম্ব। তার মানে এখানে আমাদের হবে 1.6 ইন্টু 10⁻−2 কুলম্ব। তাহলে এখন আমরা তড়িৎ প্রবাহের যে নিয়ম বা সূত্র সেখান থেকে আমরা জানি, তাহলে আমরা লিখতে পারি আমরা জানি I ইকুয়াল কিউ ডিভাইডেড টি। তার মানে কি কিউ এর মান আমরা অটোমেটিকলি এখানে পেয়ে গেছি 1.6 ইন্টু 10⁻−2 কুলম্ব, আর সময় কি আছে আমাদের 1। তাহলে এখান থেকে আমরা একবারে লিখতে পারি 1.6 ইন্টু 10⁻−2 অ্যাম্পিয়ার। অর্থাৎ এই প্রশ্নের যেটা সমাধান হবে, অর্থাৎ আমাদের তড়িৎ প্রবাহ যেটা সেটা পেলাম আমরা 1.6 ইন্টু 10⁻−2 অ্যাম্পিয়ার। তাহলে এখন প্রশ্নে বলা ছিল ইলেকট্রনগুলো কোন দিক থেকে চলে। ইলেকট্রনগুলো চলে কোন দিক থেকে? ডান দিক থেকে বাম দিকে। ডান দিক থেকে যদি বাম দিকে চলে, তাহলে আমরা আগের বর্তনীতে দেখলাম যদি ইলেকট্রন ডান দিক থেকে বাম দিকে চলে তাহলে বিদ্যুৎ প্রবাহ অটোমেটিকলি হবে কোন দিক থেকে? বাম দিক থেকে ডান দিকে। তাহলে এখানে মন্তব্য করতে পারি, আমরা লিখতে পারি সুতরাং বর্তনীর প্রবাহ বাম দিক থেকে ডান দিকে চলবে। আশা করি তোমরা চলবিদ্যুৎ, তড়িৎ প্রবাহ এবং তড়িৎ প্রবাহের যে দিক এটা গাণিতিক সমস্যার মাধ্যমে, এটা সমাধানের মাধ্যমে আরো ভালোভাবে তোমরা সেটা বুঝতে পেরেছো। তো এরপরে আমরা পরের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হবে কি আমাদের বিভব এবং ওমের সূত্র। তাহলে চলো আমরা বিভব এবং ওমের সূত্রটা একটু দেখে আসি। আশা করি তোমাদের এটা উঠানো হয়ে গেছে। আসলে বিভবটা কি? বিভব বলতে বোঝানো হয় যে কোন বর্তনীর এক বিন্দু থেকে এক কুলম্ব আধানকে অন্য বিন্দুতে স্থানান্তরিত করতে যে পরিমাণ কাজ সম্পূর্ণ হয় তাকে বলা হয় বর্তনীর বিভব। যদি আমরা এরকম বিবেচনা করি কিউ কুলম্ব আধানকে, বিভবের ক্ষেত্রে কিউ কুলম্ব আধানকে বর্তনীর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তরিত করতে যদি ডাব্লু পরিমাণ কাজ সম্পূর্ণ হয়, তাহলে আমরা কি লিখব? কিউ কুলম্ব আধানকে স্থানান্তরিত করতে সম্পূর্ণ হয় ডাব্লু পরিমাণ কাজ। তাহলে আমাদের এক কুলম্ব আধানকে যদি আমরা স্থানান্তরিত করি তাহলে সম্পূর্ণ কাজের পরিমাণ আমাদের কত হবে? ডাব্লু ডিভাইডেড কিউ পরিমাণ আমাদের কাজ। তাহলে বিভবকে স্বাভাবিকভাবে আমরা জানি ভি দ্বারা প্রকাশ করা হয়। বিভবকে কি দ্বারা প্রকাশ করা হয়? ভি দ্বারা। তাহলে আমরা এটা লিখতে পারি ভি ইকুয়াল ডাব্লু ডিভাইডেড কিউ, অর্থাৎ ডাব্লুতে ওয়াট অর্থাৎ কাজের একক জুল, এবং আমরা জানি চার্জের একক কি? কুলম্ব। তার মানে কি জুল কুলম্ব ইনভার্স। এটা মিলে হয়ে যায় আমাদের ভোল্ট। এটা মিলে আমাদের কি হয়ে যায়? ভোল্ট। তাহলে এখান থেকে আমরা বিভবটা জানলাম, বিভবের পরে ভোল্টটা জানলাম। তাহলে যদি আমরা একটা বর্তনীর মাধ্যমে এটা দেখতে চাই, এরকম যদি আমরা বিবেচনা করি, এখানে এই একটা বিন্দু, এখানে বি একটা বিন্দু, এটা একটা পরিবাহী তার, এর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ চলে, এ প্রান্তের বিভব আমরা বলছি ভি সাফিক্স এ, আর বি প্রান্তের বিভব বলছি ভি সাফিক্স বি। therefore we can say VA is greater than VB। যদি হয়, যদি এ প্রান্তের বিভব বি প্রান্তের চেয়ে বেশি হয়, তাহলে এখানে আমাদের কি হবে?
আধানটা প্রবাহিত হবে। অর্থাৎ এই এ বিন্দু থেকে একটা বিন্দু আধানকে এই বি বিন্দুতে স্থাপন করতে বা ট্রান্সফার করতে যে পরিমাণ কাজ সম্পূর্ণ হয় সেটাই হবে কি আমাদের বিভব। আশা করি তোমরা বিভবটা বুঝতে পেরেছো। এখন বিভবের সাথে আমাদের সম্পর্কযুক্ত বিজ্ঞানী জর্জ সাইমন ওম এর একটি সূত্র, যেটা ওমের সূত্র নামে পরিচিত। তো এখানে ওমের সূত্রে বলা হচ্ছে, এটা তোমাদের বইয়ে ভালো করে আলোচনা করা আছে, তারপরে তোমাদের জ্ঞাতার্থে আমি আরেকটু বলছি। বলা হচ্ছে যে তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহকের মধ্য দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহ চলে তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তাহলে এই বর্তনী বা এই সার্কিট থেকে আমরা কিন্তু ওমের সূত্রে স্পষ্ট একটা ধারণা পেতে পারি। কিভাবে? আমাদের প্রথমেই বের করতে হবে বিভব পার্থক্য। যদি এই বর্তনীর মধ্যে আই প্রবাহ চলে তাহলে সেখান থেকে বিভব পার্থক্য আমাদের হবে কি? তাহলে ভি এ মাইনাস ভিবি। তার মানে কি? ভি এ মাইনাস ভিবি বলতে বোঝানো হচ্ছে এ প্রান্তের বিভব বেশি, বি প্রান্তের বিভবটা কম। তাহলে ওমের সূত্র থেকে আমরা লিখতে পারি আই সমানুপাত ভি। আই সমানুপাত কি লিখতে পারি? ভি। এখানে এই সমানুপাত চিহ্নটাকে তুলে দিয়ে আমরা একটি সমানুপাতিক ধ্রুবক দিব, যেটাকে জি দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এই জিটাকে বলা হয় পরিবাহিতা বা কন্ডাক্টেন্স। বলা হয় কি? কন্ডাক্টেন্স অর্থাৎ পরিবাহিতা। আমরা জানি পরিবাহিতার বিপরীত একটা রাশি হলো রোধ। রোধ স্বাভাবিকভাবে আমরা এটা বলতে পারি পরিবাহীর যে ধর্মের জন্য তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয় তাকে বলা হয় পরিবাহীর রোধ। তাহলে জি ইকুয়াল আমরা লিখতে পারি সেক্ষেত্রে 1 ডিভাইডেড আর। অতএব একবারে ওমের সূত্রকে আমরা লিখতে পারি আই ইকুয়াল 1 ডিভাইডেড আর ইন্টু ভি, বা আমরা লিখতে পারি আই ইকুয়াল ভি ডিভাইডেড আর। যেখানে থেকে আমরা ওমের সূত্রে থেকে আমরা বলতে পারি বিভবের সাথে সম্পর্ক হলো কি? তড়িৎ প্রবাহ এবং রোধের গুণফল। তো তবে রোধ সম্পর্কে তোমাদের আরেকটু জানিয়ে রাখি। রোধ বলতে আমরা বুঝি মূলত বর্তনীর কি? বাধা। এর একটি একক রয়েছে যেটাকে OHM অথবা গ্রিক শব্দ সিগমা দিয়ে প্রকাশ করা হয়। তাহলে ওমের সূত্র থেকে আমরা একটা গাণিতিক সমস্যা ও সমাধান আমরা একটু দেখি। একটি গাড়ির হেড লাইটের ফিলামেন্টের রোধ স্বাভাবিকভাবে আমরা ধরে নিই 10 × 10⁻⁸ সিগমা। এটা আমরা ধরে নিলাম। এইটা একটা গাড়ির হেডলাইটের ফিলামেন্টের রোধ এবং এর মধ্য দিয়ে যদি আমাদের 10⁶ অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলে তাহলে বর্তনীর রোধ কত হবে? বর্তনীর বিভব পার্থক্য কত হবে? বর্তনীর বিভব কত হবে? তাহলে এই প্রশ্নের সমাধান অর্থাৎ সমাধান করার জন্য আমাদের যে কাজগুলো আগে করতে হবে, আমাদের দেখতে হবে প্রশ্নে কি বলা হচ্ছে এবং সেখানে কোন তথ্যগুলো বা উপাত্তগুলো আমাদের দেওয়া আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি রোধ দেওয়া আছে, বর্তনীর রোধ R ইকুয়াল 10 × 10⁻⁸ ওহম। এরপরে বলা হচ্ছে বর্তনীর তড়িৎ প্রবাহ I দেওয়া আছে, প্রবাহ I 10⁶
বিভব, বিভব ভি ইকুয়াল হট। আমরা জানি I ইকুয়াল ভি ডিভাইডেড আর বা ভি ইকুয়াল আই আর। তাহলে এখানে আমরা আই এবং আর এর মানটা বসিয়ে দিতে পারি। এখানে 10⁶, তার মানে কি একবারে ক্যালকুলেশন করলে আমরা এটাকে লিখতে পারি 10⁻1 ইনভার্স, অর্থাৎ আমাদের হবে কি এখানে 10 অর্থাৎ 0.1 ভোল্ট, 0.1 ভোল্ট। এটাই হবে আমাদের বর্তনী বিভব বা বিভব পার্থক্য। তো আশা করি তোমরা বিভব এবং ওমের সূত্রটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো এরপরে আমরা আমাদের পরের টপিকস নিয়ে একটু আলোচনা করব। আমাদের পরের টপিকস ছিল মূলত কোষের তড়িৎচালক শক্তি। কোষের তড়িৎচালক শক্তি, তড়িৎচালক শক্তি বা ইএমএফ। এখানে বলা হচ্ছে কোষের তড়িৎচালক শক্তিটা আসলে কি। কোষের তড়িৎচালক শক্তি বলতে বোঝানো হয় কোষের যে কোনো একটা বিন্দু থেকে কোষ সমেত বর্তনী সহ একক্রম আধানকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার ওই বিন্দুতে স্থাপন করতে যে পরিমাণ কাজ সম্পূর্ণ হয় তাকেই বলা হয় কোষের তড়িৎচালক শক্তি। বা সহজ কথায় আমরা বলতে পারি তড়িৎ কোষ কোনো বর্তনীতে যে পরিমাণ ভোল্টেজ সরবরাহ করে, তড়িৎ কোষটি কোনো বর্তনীতে যে পরিমাণ ভোল্টেজ সরবরাহ করে সেটাই হবে কি তার তড়িৎচালক শক্তি। তবে এখানে ইএমএফ বলতে বোঝানো হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, কিন্তু পদার্থবিজ্ঞানে বল এবং কাজ শক্তি এই দুইটা জিনিসই সুনির্দিষ্ট। আমরা বলকে আলাদাভাবে বুঝি, আমরা শক্তিকেও আলাদাভাবে বুঝি, কিন্তু এই চলবিদ্যুতের ক্ষেত্রে ফোর্সের মিনিং চলে এসেছে শক্তিতে। তাহলে সেক্ষেত্রে আমাদের আর দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ার কোনো অপশন নেই, সেক্ষেত্রে আমরা বলতে পারি কোষের তড়িৎচালক শক্তি। তাহলে এই কোষের তড়িৎচালক শক্তি আমরা কোন ডিভাইসগুলো থেকে পেতে পারি, অর্থাৎ যে ডিভাইসগুলো কি করে সবসময় তড়িৎ যে কোনো শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে, সেইটাই হবে আমাদের কি তড়িৎচালক শক্তি। সেগুলো কোনগুলো হতে পারে? হতে পারে কোনো ধরনের ব্যাটারি বা জেনারেটর। কেননা ব্যাটারি বা সেলের কাজ হলো কি এতে রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে এবং জেনারেটর তার যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে। তো আশা করি তোমরা তড়িৎচালক শক্তিটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এখন তাহলে আমরা প্রথম থেকে যে বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করলাম সেগুলো ছিল কি আমাদের চলবিদ্যুৎ থেকে শুরু করে তড়িৎচালক শক্তি। তো এই তড়িৎচালক শক্তি পর্যন্ত আমি আশা করি তোমাদের যতটুকু সমস্যা ছিল তোমরা যদি বাড়িতে কন্টিনিউয়াসলি স্টাডি করো তাহলে এই সমস্যাগুলো আর থাকবে না। তো বন্ধুরা আশা করি তোমরা এগুলো বাড়িতে মনোযোগ সহকারে স্টাডি করবে এবং ভালো থাকবে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে আশা করি তোমরা নিজেকে সেফ রাখবে এবং তোমাদের আশেপাশে সবাইকে সচেতন করার চেষ্টা করবে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। 8টা প্রশ্ন আছে, ভাজে ভাজে 8টা।